রাজনৈতিক হিংস্রতার নিষ্ঠুরতম বলি সুদীপ্ত গুপ্ত। শুধু সুদীপ্ত গুপ্ত নয়, এরপরেও আনিস, মইদুল, আছে এরকম আরও অসংখ্য নাম আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিনা বিচারে সন্ত্রাস করে তাদেরকে কারাবন্দী করে রাখা অসংখ্য বামপন্থী কর্মী, সমর্থক, দরদি ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্য একটাই, লাল ঝান্ডার গতিকে স্তব্ধ করা। কারণ লাল ঝান্ডাই একমাত্র অসহায় মানুষের পাশে থাকে, মানুষের দুরবস্থায় তার পাশে থেকে তাকে সাহস যোগায়, তাকে লড়াই করবার প্রেরণা দেয়। আর সেই জন্যই যারা মানুষের সব রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার হরণ করতে চায়, তারা লাল ঝান্ডাকে ভয় পায়, লাল ঝান্ডা থেকে মানুষকে বিভ্রান্ত করতে চায়। সুদীপ্ত গুপ্ত ঠিক মানুষকে সঠিক পথ দেখাতে এগিয়ে এসেছিলেন বলেই তাকে নিষ্ঠুরতম হিংসার বলি হতে হয়েছে। কিন্তু লাল ঝান্ডা থেমে থাকেনি, লাল ঝান্ডা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তবে একথা সত্য যে মইদুল, আনিস এরা যে লড়াইতে নেমেছিলেন, যে প্রতিবাদে সামিল হয়েছিলেন, সে প্রতিবাদ ছিল সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের সপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের এই যে বলি হয়ে যাওয়া, এটা তো মিথ্যা প্রমাণ হতে পারে না। যেটা বলছিলাম যে লাল ঝান্ডা তাদের সেই আন্দোলনের ধারাকে বয়ে নিয়ে চলেছে। আর ঠিক এইরকম একটি সংকটময় মুহূর্তেই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে চলে এসেছে 2024-এর লোকসভা নির্বাচন। একটু ভালো করে দেখলে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুটো দল মূলত রাজত্ব করে চলেছে সরকারিভাবে, তার একটি হচ্ছে তৃণমূল কংগ্রেস, অপরটি হচ্ছে বিজেপি। এবং একটু স্পষ্ট করে দেখলেই বোঝা যায়, চোখ খুলে রাখলেই বোঝা যায়, এরা একে অপরের পরিপূরক। এবং এই উদাহরণ আপনারা বারবার পেয়েছেন। আনিস, মইদুলরা সেদিন যে রাজ্য প্রশাসনের যে ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ জনসমক্ষে তুলে আনবার আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেদিন হয়তো রাজ্যবাসী সবাই সেভাবে বুঝে উঠতে পারেননি। কারণ এরপরও দুটো নির্বাচনে আনিস, মইদুল, সুদীপ্তদের যে দল, মূল দল, সেই দলকে অর্থাৎ বামপন্থীদের একটি আসনও রাজ্যবাসী জয়লাভ করাননি। এবং এর ফল হয়েছে মারাত্মক। আজকে দেখা যাচ্ছে যে তাদের সেদিনের সরব হওয়া যে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের কথা সারা রাজ্যবাসী একসাথে বুঝল একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে, যখন 25,753 জনের চাকরি চলে গেল। মাননীয়া, আমার বাড়ির সামনে রাস্তার মোড়ে আপনার ছবিটা জ্বলজ্বল করছে। আমি আমার পুরনো সেলাই মেশিনটায় তেল দিচ্ছি। মেয়ে বলেছিল ওটা বেচে দিতে, দিইনি। এখন দেখছি ঠিকই করেছি। পাশের ঘরে শুয়ে কাঁদছে আমার মেয়ে। সকালে বাজারে গিয়েছিল, কে যেন বলেছে ও নাকি চুরি করে চাকরি পেয়েছে। বিশ্বাস করুন মাননীয়া, এমনটা নয়, এমনটা মোটেও নয়। আমার মেয়ে বরাবর লেখাপড়ায় ভালো ছিল। টিচার হবার পর ভেবেছিলাম বিধবার দুঃখ বোধহয় ঘুচল, কিন্তু হঠাৎ খবরে শুনলাম চাকরি গেছে ওর। চাকরি গেছে ওর মতো প্রায় 26,000 ছেলেমেয়ের,
2016 সালের গোটা প্যানেলটাই নাকি বাতিল করেছে হাইকোর্ট। মাননীয়া, একজন অসহায় বৃদ্ধা আপনাকে জিজ্ঞাসা করছে গোটা ঘটনায় দায় কার। এখন আপনি এই রায়কে বেআইনি বলছেন, কিন্তু একটু সহজভাবে বুঝিয়ে দেবেন কেন এই রায় বেআইনি? ওএমআর শিট স্ক্যান করার জন্য বরাত দিলেন নাইসা নামের একটি সংস্থাকে। আপনি জানতেন না এই বরাত সংবিধান বিরোধী? ওএমআর শিটের আসল কপি নষ্ট করে দেয় এসএসসি। কোনো মিরর ইমেজ পর্যন্ত রাখেনি। বলতে পারেন এর পিছনে যুক্তিটা কি ছিল? খুঁজে পেয়ে গেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে বলিকাঠে চড়িয়ে কার্পেট পেতেছেন সরীসৃপ ভরা ভাঙা মেঝেতে। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এরা তো দাবার এক একটা বোড়ে মাত্র। আসল মাথাটা কার মাননীয়া? গারদবন্দি হওয়ার আগে পার্থবাবুর শেষ ফোনটা গিয়েছিল কার কাছে? আপনি আবার মঞ্চে, আপনি আবার বলছেন লড়াইয়ের কথা, আপনি আবার বলছেন 10 লক্ষ চাকরি রয়েছে আপনার হাতে। এই শিল্পবন্ধা পশ্চিমবঙ্গে এই 10 লক্ষ চাকরি রয়েছে কোন খাতে একটু জানাবেন? মেয়েটার দাঁতে কুটো পর্যন্ত কাটেনি। আপনি তো রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, ভিক্ষার চাল দিয়েছেন, খয়রাতের 1000 টাকা দিয়েছেন, কেবল যোগ্য ছেলে মেয়েদের চাকরিটাই দিতে পারেননি। অপরাধ নেবেন না। ইতি এক অসহায় রাজ্যবাসী। ওই যে বলছিলাম না যে মানুষের অসহায়তার দূর করবার জন্যই বামপন্থা। আর তাই আনিস, সুদীপ্ত, মহিদুল, এদের আরেকটি গণসংগঠন এবিটিএ, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, তারা ঘোষণা করেছেন যে যারা 16 সালের অর্থাৎ 1916 সালের শিক্ষকতার প্যানেল থেকে বাদ গেছেন, অর্থাৎ যোগ্য উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ পেয়েছিলেন, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য, মানে কোর্টের সাথে অসহযোগিতার জন্য অপরাধী যে সমস্ত চাকরি প্রার্থী যাদের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদের সাথে একসাথে যোগ্য উত্তীর্ণ ছেলে মেয়েদের জুড়ে দেওয়ার জন্য একটা অবিচার হচ্ছে। এটা বিবেচনা করেই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মামলা করছেন, এবং তাতে কোনো অসহায় ছাত্রছাত্রী বা শিক্ষকদের, এখানে ছাত্রছাত্রী বলবো না, শিক্ষক শিক্ষিকাদের কোনো অর্থ খরচ করতে হবে না। খুব সম্ভবত এবিটিএর এই উদ্যোগে বামপন্থী নেতা বিচারক বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হয়তো এই মামলাটায় নেতৃত্ব দিচ্ছেন। যতদূর তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, তার ভিত্তিতেই বললাম। কাজেই বোঝা যাচ্ছে
যে মানুষের অসহায়তাকে দূর করবার জন্যই বামপন্থা। তাই দিকে দিকে বামপন্থাকে শক্তিশালী করা প্রত্যেকটি মানুষের একমাত্র কর্তব্য। গত 22 তারিখ কলকাতার হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ তার যে রায়দান করেছেন তাতে 25,753 জনের চাকরি গেছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বরাবরই তাদের দাবি হচ্ছে স্বচ্ছতার সাথে এবং দ্রুততার সাথে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের বিরোধিতা করে, কিন্তু যাদের চাকরি গেছেন তাদের মধ্যে প্রচুর যোগ্য শিক্ষক আছেন যারা শিক্ষকতার মহান কাজে ব্রত আছেন। তাদের চাকরি হারা হয়ে তাদের যেমন সম্মানহানি ঘটেছে, আর্থিকভাবে তারা হতাশ হয়ে গেছেন, ভেঙে পড়েছেন। রায় শোনার পরে বাড়িতে যে রান্না হয়েছিল সে রান্নার খাবার তারা মুখে দিতে পারেনি। এবং এই যে ঘটনাটা ঘটলো তার জন্য কিন্তু রাজ্য সরকার দায়ী। কোর্ট বারে বারে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েছিল, রাজ্য সরকার তথ্য দেয়নি। তারা টাকা নিয়েছে, টাকার বিনিময়ে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করেছে, তাদের চিহ্নিত করতে পারেনি। তাহলে দেখা গেল মুড়ি মুরগির এক দল হয়ে গেল। যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি হারা হলেন। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের পাশে দাঁড়াতে চাই এবং যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তাদের পাশে আমরা দাঁড়াতে চাই এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সমিতি তার নিজস্ব অর্থ দিয়েই সুপ্রিম কোর্ট করবে। যারা ভুক্তভোগী তাদের কোনো অর্থ এক্ষেত্রে প্রদান করতে হবে না। সমিতি মনে করে যে যাদের যোগ্য শিক্ষক যাদেরকে বার করে দেওয়া হয়েছে, যারা এই কোর্টের রায়ে যাদের চাকরি হারা হয়েছে, তারা যাতে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে পারে তার জন্য সমিতি তাদের পাশে থাকবে, এই অঙ্গীকার আমরা করতে চাই। সকলেই আপনারা আমাদের সমিতির জায়গায় এসে পরবর্তী ক্ষেত্রে তথ্য বা যেখানে কোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহিসাবুত যা করতে হবে তা আপনারা করবেন। জেলার সংগঠন মারফত আমরা সেই তথ্য তাদের কাছে পাঠাবো এবং নিশ্চিতভাবেই নিখিলবঙ্গ তাদের শিক্ষক সমিতি সেই যোগ্য শিক্ষকদের পাশে আছে, ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে। এই প্রত্যয় রেখে আপনাদের অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আরও একটা মিথ্যাচার আপনারা 2014 সাল থেকেই শুনেছেন 2019 সালেও। তৎসত্ত্বেও দেখা গেছে যে আপনারা বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে 18টি আসনে, লোকসভা আসনে জিতিয়েছেন। 2021 সালে বিজেপিকে আপনারা অনেকেই ভোট দিয়ে প্রায় 77টি আসন জয়লাভে, বিধানসভায় জয়লাভে সমর্থ করেছিলেন। অথচ দেখুন, যারা মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন সেই মইদুল, সুদীপ্ত আর আনিসদের দল, তাদের কথা বুঝতে আপনাদের অনেক দেরি হচ্ছে। এখানেই আপনাদের আরেকটি প্রমাণ পাবেন কিভাবে কাগজে বিজ্ঞাপন দিয়ে অন্যায়ভাবে মানুষকে নির্বাচনের প্রাক্কালে বলা হচ্ছে যে সরকার, দেশের সরকার, কেন্দ্রীয় সরকার लोक लोक मानुषेर बाड़ी बानी। कुछ दिनों पहले न्यूज़पेपर्स में एक इश्तिहार आया, दिख रहा है इश्तिहार, दिख रहा है इस इश्तिहार में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं और इसमें ये लिखा हुआ है, ये लेडी इस इश्तिहार में बोल रही हैं कि थैंक्स टू द पीएम्स आवास योजना आई हैव गॉट अ रूफ ओवर माई हेड। मतलब प्रधानमंत्री की जो योजना है, घर देने की आवास योजना है, उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है और मेरे जैसे 24 लाख लोग और हैं जिनको छत मिल गई है और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो वी फाउंड द लेडी हु इज हियर एंड वी आर हियर टू टॉक टू हर। नमस्ते लक्ष्मी देवी। नमस्ते मैडम जी। ये फोटो आपकी है? हाँ। अच्छा, और ये कब ली? एक तो हम गंगा सागर बाबूघाट में काम कर रहे थे, 15 को हम लोग का काम खत्म हो गया, शुक्रवार को। हाँ, शुक्रवार को खत्म हो गए थे। 15 फरवरी। हाँ। अच्छा, तो आपको लगता है तब ली? हमको तकलीफ तो लग रहा है। नहीं, मैंने पूछा ये फोटो आपकी कब ली?
तो हमको ये पता नहीं है ये कब लिए, समझे। हम तो बोल रहे हैं सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया, तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं। तो हम देखें तो बोला सही में मेरा फोटो मगर कहाँ लिया हमको ये पता नहीं है। हम बाबूघाट में काम किए, इतना हमको पता है कि हम 10 दिन काम किए थे बाथरूम घर में। हाँ, ये ड्यूटी हम किए थे, यही हमको पता है और कोई पता नहीं। ये घर आपका है? नहीं, ये घर मेरा नहीं है। घर रहने से हम झोपड़ी में रहेंगे, आप ही लोग देखिए। ये घर परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंसेस को। तो ये घर इनका है। ये तो भाड़ा का घर है मैडम, 500 रुपया का भाड़ा चलते हैं। तो आपका खुद का घर नहीं है? नहीं नहीं, खुद का नहीं है। 500 रुपए देती हैं महीने का भाड़ा। अच्छा। और इस इश्तिहार में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला, तो ये सही है या ये तो गलत है? आपको गलत है, ये झूठी बात है। आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है? नहीं, हमको कुछ पता नहीं है सब। मतलब आपको पता है कि ऐसी योजना है जिसमें लोग घर बना सकते हैं, गवर्नमेंट की तरफ से घर मिलता है? वो हमको पता नहीं है मिलेगा कि नहीं मिलेगा। पर ये घर तो आपके भाड़े का है। आप कितने साल से इस घर में? 50 साल हो गए हैं। 50 साल से आप यहाँ रह रही हैं। তবে সত্য কখনো মিথ্যে হতে পারে না। মইদুল, আনিস, সুদীপ্তদের কথা এখন ক্রমশ মানুষ বুঝতে পারছে, আর তাই লাল ঝান্ডার মিছিল ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে। আগামী দিন যত এগিয়ে আসবে 2024-এর লোকসভা নির্বাচন যে পর্ব এখন চলছে, তারপরেও আরও যে 5টি পর্ব বাকি আছে, সেই পর্ব পর্যন্ত বলছি লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের বুকে তীব্র গতিতে এগিয়ে চলবে। মানুষের আস্থা অর্জন করে দীপ্ত মিছিল ক্রমশ এগিয়ে চলবে এবং অবশেষে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ সঠিক উপলব্ধি করেই বামপন্থীদের দিকে দিকে জয়যুক্ত করবে। এই আশা, এই বিশ্বাস এই রাজ্যের মানুষের উপর হচ্ছে। আরো নতুন সকাল দেখো কমরে, যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে। ঝান্ডার রং যদি দিতে হয়, রক্তের আঙিনে নিও কমরে। ওই দেখো পুরাকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরে, যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরে। ঝান্ডার রং যদি দিতে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরে। আগামীর ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরে, যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে। ঝান্ডার রং যদি দিতে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরে। আগামীর ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরে, যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে। রং যদি দিতে হয়, নতুন সকাল দেখো কমরে, যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরে, লড়াইটা জারি রেখো কমরে। মানুষের আস্থার এই কারণটা রং যদি দিকে সেটা যাদবপুরে সিপিআইএম প্রার্থী, আগামীর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখ থেকেই জেনে নেওয়া যাক। তৃণমূল বিজেপি প্রার্থী আদান প্রদানে গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। আমরা তো এই কথাটাই বলতে চাইছি যে এই দুটো দল চাইবে যেভাবে হোক যেন তেন প্রকারেণ ভোটটাকে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙালি বা অন্য কোনো পরিচিতির ভিত্তিতে ভাগ করিয়ে দিতে।
তাতে করে পোলারাইজেশন হবে এবং মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের কথা, শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য মানুষের জীবন জীবিকার সমস্যা, লাইভলিহুড ইস্যুস, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্ন পিছনে চলে যাবে। সেটা যাতে না হয় সেই কারণে আমরা বামপন্থীরা সংসদের অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বর জোরালো করতে চাইছি, আপনাদের সমর্থন চাইছি। আমি খুব নির্দিষ্ট আকারে বলতে পারি এই যা যা হলো, একটা উদাহরণ দিই, 100 দিনের কাজ, তৃণমূল ওখানে, তৃণমূল এখানে, গ্যাসের দাম দেবাংশু বলল। আমি বলছি দিল্লিতে কংগ্রেস আর রাজ্যে বামফ্রন্ট 100 দিনের কাজের প্রকল্প ছিনিয়ে আনা হলো, আদায় করা হলো এবং সেই কাজ চলতে শুরু করলো। দিল্লিতে বিজেপি, বাংলায় তৃণমূল, 100 দিনের কাজের প্রকল্প প্যাকেট হয়ে গেল। দিল্লি বলে দিল যে আমি এখান থেকে টাকা দেব না এবং বিজেপি এটা করার সাহস পেল, আদানি আম্বানির পার্টি 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার সাহস পেল কারণ তৃণমূল এখানে জব কার্ডের টাকা চুরি করলো। তাহলে জীবন যন্ত্রণার প্রশ্নে এই দুটো পার্টি একসাথে মানুষের যেভাবে ক্ষতি করছে সেই জায়গাটা আমরা ধরে আমরা মানুষের রুটি, কাপড়া, মাকান কা মুদ্দা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি দায়িত্বে আসি, আমি যদি সাংসদ হই, তাহলে আমি পার্লামেন্টে গিয়ে প্রথম দিন বড় কর্পোরেট কোম্পানিদের থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা বলবো। আমরা যদি দায়িত্বে আসি, আমরা বেকারত্বের সমস্যা মেটানোর কথা বলবো। যে বিপুল অংশ তরুণ প্রজন্ম কন্ট্রাকচুয়াল কাজ করছে, তাদেরও সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটির প্রশ্ন ইত্যাদি সব সামনে আনার চেষ্টা করব। কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, এই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা করব। মহিলাদের 33% রিপ্রেজেন্টেশন এবং ইকুয়াল পে ফর উইমেন, এই প্রশ্নটিকেও সামনে আনার চেষ্টা করব। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, ওষুধের দাম, বিদ্যুতের দাম, দুধের দাম, আমরা যে কথা আলোচনা করছিলাম, ইলেকটোরাল বন্ডে যেভাবে আমার আপনার পকেট কেটে এই টাকা চুরি হয়েছে, বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে তৃণমূল বিজেপির মিলিয়নেয়ার বিলিয়নেয়ার নেতাদের কাছে গিয়েছে এবং আমার আপনার জন্য জিনিসের দাম বেড়েছে, সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবং এই দুর্নীতি, মানুষের টাকা মানুষের কাছে ফেরত দেওয়ানোর জন্য সবথেকে বেশি লড়াই যদি কেউ করতে পারে তা হলো সিপিআইএম, কারণ তারা ইলেকটোরাল বন্ডে গোটা দেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা প্রলোভন থাকা সত্ত্বেও 1 পয়সা চাঁদা নেয়নি। আমরা এই লড়াইটা লড়ছি, আমরা স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, মানুষের জন্য কাজ করার মতো এক রাজনৈতিক ব্যবস্থার জন্য লড়ছি, যে কাজ এরা করছে না, যে কারণে প্রত্যেক দিন শিক্ষা খাতে বরাদ্দ কমছে। এই মুহূর্তে ভারতবর্ষে 35% শিশু সে শিশু শিক্ষার আওতার বাইরে। তারা যেভাবে বিপুল আকারে মজুরি কমছে 2004 থেকে 2014 বিভিন্ন পিরিয়ডিক লেবার সার্ভে হোক বা সিএমআই বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে ইউপিএর সময় যেভাবে শহরে গ্রামে মজুরি বৃদ্ধির হার যেভাবে বাড়ছিল, মোদী সরকার আসার পরে সবটা কমে গিয়েছে। এবং আমাদের রাজ্যেও যে বিপুল অংশের মানুষের সমস্যা, ক্লাবগুলোর টাকা বেড়েছে, খুব ভালো কথা, কিন্তু কৃষকের থেকে ফসলের দাম যে টাকা দিয়ে নেওয়ার কথা সেই টাকা দিয়ে না নিয়ে মাত্র 2 পয়সা ভর্তুকি দিয়ে রাজ্য সরকার নিচ্ছে। কৃষকের অসুবিধা হচ্ছে, গরিব মানুষের অসুবিধা হচ্ছে, মাইক্রোফিন্যান্সের জালে জড়িয়ে পড়ছে মানুষ। এই যে বিপদ, এই যে গণতন্ত্রহীনতা এবং তরুণ প্রজন্মকে আস্তে আস্তে সিন্ডিকেট ইত্যাদি বিভিন্ন গোলমালে অসৎ উপায়ে রোজগার করার রাস্তায় নিয়ে যাওয়া, যে রাস্তা পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল এবং ওই যে ভদ্রলোক যার সম্পর্কে মেসেজ এলো পরিবর্তন করে কি পেলে, পাঁচিল টপকানো এমএলএ, এই ধরনের লোকগুলো যে রাস্তা বেছে নিয়েছে গোটা প্রজন্মকে সেই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি একটা প্রশ্নে দেবাংশুর সাথে একমত, বাংলাকে বাঁচাতে হবে, কিন্তু বাংলাকে বাঁচানোটা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদরা তো পারবেন না। বাংলাকে বাঁচানোটা বাংলার মানুষকে বাঁচাতে হবে, যারা বাংলাকে বাঁচানোর কথা বলে আসলে বাংলাকে লুট করছে, খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢোকাচ্ছে, টাকা জমাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই চলুন। বিজেপি, তৃণমূল এই দুটি দল আসলে একসাথে মানুষকে লুট করছে এবং এই দুটি দলের আভ্যন্তরীণ বোঝাপড়া আমরা বলছিলাম প্রথমে, বিশ্বাস হয়নি, এখন তো কোর্টও ডেকে বলছে যে এই যে ভাইপোবাবু এনার এমপির অ্যাকাউন্ট সম্পর্কে ইডি কোনো কথা বলছে না কেন। সেই প্রশ্নগুলো সব সামনে রাখার জন্য আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি, রুজি রুটির প্রশ্নটাকে সামনে রেখে লড়ছি। ধন্যবাদ সৃজন।